ডিয়ার ফ্রেন্ডস, আজ সকালে হঠাৎ করে যখন মর্নিং টি নিচ্ছি, তখন হঠাৎ করে একটা ভিডিও ঠিক নয়, একটা শর্টস, ওই যে শর্ট ভিডিওগুলো থাকে না, মানে সকালে ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, যারা বেরোনোর তারা বেরিয়ে চলে গেছে, নিশ্চিন্ত মনে যখন সকালের এক কাপ চা নিয়ে বসেছি, শর্ট ভিডিও ঘাঁটছি, তখন একটা শর্ট ভিডিও চোখে এলো। দেখুন, বেশিরভাগ ক্ষেত্রেই ব্লগাররা কন্ট্রোভার্সি চায়, কিন্তু অনেক ক্ষেত্রে সত্যিও থাকে। আজকে রিতম বলে একটি ছেলের কন্ট্রোভার্সি, মানে একটা শর্ট ভিডিও চোখে এলো, দেখে বোঝা যায় যে রিতমের মাকে রীতিমতো মারা হয়েছে, গালের এই পাশটা ফুলে আছে, এবং রিতম একটি ফ্যামিলিকে দেখিয়ে কন্টিনিউ পয়েন্ট আউট করে যাচ্ছে যে এরা মেরেছে, আমার গায়ে হাত তুলেছে, আমার মাসি বোধহয় বললো, আমি ঠিক মনে করতে পারছি না, মাসির ছেলে এরকম কিছুটা বললো, ভুল হলে মাফ করবেন, এরা মেরেছে, এবং রিতমের মা রীতিমতো মার খেয়েছে, কিন্তু চেহারা দেখে বোঝা যায়। এবার আমার বক্তব্যটা এইখানেই রিতমের বাড়িতে আজকে ওদের নিয়ে আত্মীয় স্বজনরা এইভাবে অ্যাটাক করছে কেন? কারণ আত্মীয় স্বজনরা কিছু একটা মজা পেয়ে গেছে, কন্টেন্ট ক্রিয়েট করা যাবে, বুঝতে পারছো? ওদের পরিবারে অশান্তি করলে কন্টেন্টটা কম বজায় থাকবে। ওরা যদি সুখে স্বচ্ছন্দে থাকে তাহলে কন্টেন্ট থাকবে না, তাহলে আমরা তো ওখানে ঢুকতে পারবো না, বুঝতে পারছো ব্যাপারটা? সুতরাং নিজেদের ইউটিউব আর্নিংটা বজায় রাখার জন্য এই ফ্যামিলিটিকে ওরা সেটেল হতে দিচ্ছে না, এটা আমার পর্যবেক্ষণ। এইবার আসি মোদ্দা কথায়, গোড়ার কথায়। ব্যাপারটা হচ্ছে এই ফ্যামিলিটিকে সেটেল হতে দিচ্ছে না, এটা তো বোঝাই যাচ্ছে যে বাইরে কতগুলো শক্তি, কতগুলো ফোর্স এই ফ্যামিলিটিকে সেটেল হতে দিচ্ছে না, কারণ এরা সেটেল হয়ে গেলে বহু লোকের কন্টেন্ট মারা যাবে, ঠিক আছে? এই পরিবারের অস্থিরতা নিয়ে বহু লোক করে খাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই পরিবারে ওরা ঢুকতে পেলো কেন, কে ওদের ঢুকিয়েছে, এই ব্যাপারে আমার খুব একটা জ্ঞান নেই। আমি এই ফ্যামিলিটিকে প্রথম থেকে ফলো করি না, যার জন্যে আমি দর্শক বন্ধুদের পয়েন্ট অফ ভিউ আমি তোমাদের পড়ে শোনাবো। আমি নিজের অবজারভেশন বলবো, এই 3-4 দিনে আমি যেটুকু অবজার্ভ করেছি, কিন্তু গোড়ার কথা যদি জানতে চাও, একদম রুটের কথা, তাহলে কিন্তু দর্শকদের কথাই তোমাদের শুনতে হবে, কারণ আমি এ ব্যাপারটায় খুব একটা বেশি কিছু জানি না। আমি পড়ে শোনাচ্ছি দর্শক বন্ধুর কথা। তার আগে আমি একটি জেনারেল কথা বলতে চাই। আমি আমার জীবনের যে গ্রন্থিটা, আমার জীবনের যেটা কন্ট্রোল, সেটা আমি অন্য লোকের হাতে দেব কেন? সাময়িক সাকসেসের জন্যে কেন দেব অন্য লোকের হাতে? তাকে আমি ঢুকতে দেব কেন? সেই উটের গল্পটি মনে আছে? উটকে মালিক দয়া করে ঘাটটা ঢোকাতে দিয়েছিল তাঁবুর মধ্যে, তারপরে আস্তে আস্তে উট ভেতরে ঢুকে এলো এবং মালিককে বার করে দিল, সেই গল্পটি মনে আছে? তোমার জীবনের কন্ট্রোল যখন তুমি অন্য লোকের হাতে দেবে, কিছুদিন পরে তোমার শোয়া, বসা, খাওয়া, ওঠা সব কিছু সে কন্ট্রোল করবে। তুমি কি খাবে, তুমি কার সঙ্গে মিশবে, তুমি কাকে ফোন করবে, কতটুকু ফোন করবে, তুমি কোন সম্পত্তি কিনবে, কোথায় কিনবে, সমস্ত কিছু সে কন্ট্রোল করবে। তুমি তাকে অতদূর ঢুকতে দিচ্ছ কেন? তাহলে আমার তো মনে হয় তুমিই দোষী। এখন কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিবশ হয়ে যায়, হেল্পলেস হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে মানুষের হাতে ক্ষমতা থাকে। একটি ডাক্তার যখন বাড়িতে আসেন, এসে উনি ফুড নিয়ে কথা বলুন, ফুড হ্যাবিট নিয়ে কথা বলুন, মেডিকেশন নিয়ে কথা বলুন, বাস। ওই ডাক্তার যখন আমার পুজো করার ভঙ্গি জানতে চান, ওই ডাক্তার আমার ব্যাংকে কতটা অ্যামাউন্ট আছে, পার মান্থ কতটা রোজগার করে জানতে চান, তখনই ফুল স্টপ দেওয়া উচিত নয় কি? তখনই আমাদের সন্দেহ হওয়া উচিত নয় কি যে এ একজন ডাক্তার, সে এসে আমি মাসে কত টাকা রোজগার করি কেন জানতে চাইছে? তাহলে এর উদ্দেশ্যটা কি? বাইরের লোক যখনই জানবে তুমি এত টাকা রোজগার করো, তখন তো সে তোমার আরো বেশি শুভাকাঙ্ক্ষী হয়ে বসবে এবং তোমার জীবনটিকে কন্ট্রোল করতে চাইবে, বুঝতে পারছো? এইখানে এই করিস না, ওইখানে সেই করিস না, সেখানে ওই কর, সেখানে সেই কর। মানুষকে তুমি এত ইম্পর্টেন্স দেবে কেন? এটা তোমার লাইফ না গড়ের মাঠ? যে খুশি ব্যাট বল নিয়ে ঢুকবে, কেউ ক্রিকেট খেলে যাবে, কেউ ব্যাডমিন্টন খেলে যাবে। তোমার জীবনটাকে যদি তুমি গড়ের মাঠ বানিয়ে দাও, তোমার জীবনটা যদি তুমি এমন মেলা বানিয়ে দাও যেখানে এন্ট্রি ফি লাগে না, তাহলে দোষটা কিন্তু সম্পূর্ণ তোমার। ঠিক ফিরে আসছি টপিকে। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, ফিরে আসি টপিকে। সকালবেলা আমি একটি শর্ট ভিডিও, ওই যে শর্ট ভিডিওগুলোকে স্ক্রোল করে করে দেখি, ওইখানে একটি শর্ট ভিডিও দেখলাম। সেখানে রিতম বলে একটি ছেলে, ওই ত্রিকোণ প্রেমের কাহিনী, বহু চর্চিত নাম, আপনাদের মধ্যে অনেকেই আমার থেকে অনেক বেশি জানেন এই ব্যাপারে। তার মাকে মারা হয়েছে এবং মেরেছে নাকি তাদেরই আত্মীয়র মধ্যে একজন। রিতম ছেলেটি বারবার বলে যাচ্ছে এবং পেছনে কাইমাই করে অনেকে চেঁচাচ্ছে, ঠিক আছে? এইবার দর্শক বন্ধুর পর্যবেক্ষণ আমি বলি আপনাদের, শোনো। দিদি,
এরা দিদি মানে আমাকে উনি সম্বোধন করেছেন দিদি বলে। দিদি এরা মানুষ না, রিতমের উচিত অন্য কোনো ব্যবসা করে তারপর কলকাতায় শিফট করে যাওয়া। এক্স্যাক্টলি, ওদিকে গন্ডগোল আর আক্রমণ করতে পারবে না, তারপরে এই বাড়ি বিক্রি করে দিক। উনি একটা জেনারেল কথা বলেছেন, রিতমকে কিন্তু বলেননি, উনি আমাকে বলেছেন। ঠিক আছে, ও এদের সাথে থাকলে কোনোদিন সুস্থ জীবন যাপন করতে পারবে না, সফল হতে পারবে না। এক্স্যাক্টলি তাই, এক্স্যাক্টলি ওই জায়গাটা ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া দরকার। এবার বললেই তো সম্ভব হয় না, একটা জায়গা, একটা সেটেল ফ্যামিলি, বললেই সম্ভব হয় সেই জায়গা থেকে চলে আসা। আচ্ছা, তবে দর্শক বন্ধুটি যে সাজেশনটি দিয়েছেন ভিডিওর মাধ্যমে আমি বললাম, ওরা নিঘাত আমার ভিডিও দেখে না, কারণ ওদের নিয়ে ভিডিও প্রায় পুরো ওয়াইটি করছে, সুতরাং কোথাকার কে কন্টেন্ট ক্রিয়েটার কি বললো কোথাও সে হয়তো দেখে না, কিন্তু এটা একটা পয়েন্ট অফ ভিউ আমার মনে হলো তুলে ধরা দরকার, তাই তুলে ধরলাম। আচ্ছা, ঈশানীও লাফাচ্ছে খুব হঠাৎ করে, 2-3টে মিষ্টি কথা বলেছে কোনো একজন ম্যাডাম, কি গলে গিয়েছে মেয়েটা, এখন ওর ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার পর আবার ঝিমির পক্ষে যাবে, যাওয়ার আগে ওর সংসারটি ভেঙে দিয়ে যাবে। কথাটিতেও একদম ঠিক বলেছেন দর্শক বন্ধুটি, এনার পর্যবেক্ষণ একদম ঠিক। ব্যাপারটা হচ্ছে এরা ক্যারামের গুটির মতো এই ফ্যামিলিটিকে ইস্তেমাল করছে, বিশেষ করে এই দুটি মেয়েকে। কখনো এই মেয়েটিকে তুল দিচ্ছে, দিয়ে এরম করে জাস্ট মারলো সেই মেয়েটিকে গুটি বানিয়ে, সে কোনো একটা গর্তয় গিয়ে পড়লো। তারপর যদি দেখা গেল যে সে ঠিকঠাক গর্তয় পড়েছে, তখন সেইখান থেকে তাকে বার করে এনে আবার আনস্টেবল করে দেওয়ার এটা ভীষণ চেষ্টা হচ্ছে। আমার এইটাই বক্তব্য, যা কিছুদিন আগে যে ফ্যাশানি ছিল, এখন সে হয়তো বনু হয়ে গেছে, দিশা হয়ে গেছে। তো এখন এই যে ঈশানী বলে মেয়েটি, এ যদি সত্যিকারেরই খুব ভালোভাবে সেটেল হয়ে যায়, বাচ্চা মেয়ে, গড ব্লেস হার। এর জন্য আমার খুবই খারাপ লেগেছিল যখন শুনেছিলাম যে এই পড়াশোনা করতে চায়, সেকেন্ড ইয়ারে আবার ভর্তি হয়েছে, কিন্তু তালিবানি প্রথা একে ধমকি দেওয়া হচ্ছে যে যাও গিয়ে বিয়ে করো। ওর বাবা মাকে নাকি বলা হয়েছে জোর করে বিয়ে দিয়ে দাও। এবার কোনো একটি ভদ্র সন্তান এই মেয়েটির হাত ধরেছে, রেজিস্ট্রি হয়ে গেছে, এরকম শুনছি। এইবার এই মেয়েটির উচিত এই পুরো গন্ডগোলটিকে টাটা বাই বাই করা, যে মানুষগুলি গন্ডগোলে সেগুলো পয়েন্ট আউট করে তাদের সঙ্গে একদম কাট অফ করে দেয়া, এবং স্বামী নিয়ে সুখে স্বচ্ছন্দে ঘর বানানো। এ যদি ভাবে যে সাময়িক যে ইম্পর্টেন্সটা পাচ্ছে সেইটিকে ক্যাশ করে ওয়াইটিতে লাফাতে আসবে, তাহলে ভুল করছে, সম্পূর্ণ ভুল। বুঝতে পারছো, এরা কাউকে, এই যে এক্সটার্নাল ফোর্সগুলো রয়েছে যারাই হোক, আমি পুরোটা জানি না কারা, এর মধ্যে এদের নিজের আত্মীয় স্বজন রয়েছে, বহিরাগত বেশি ফোর্স রয়েছে, এরা কাউকেই সেটেল হতে দেবে না। কারণ সেটেল হলে এদের দোকানটা বন্ধ হয়ে যাবে। একটু বোঝার চেষ্টা করো, যত মানুষের লাইফে গন্ডগোল থাকবে তত এই ধরনের মানুষের কিন্তু দোকান চলবে। ঠিক আছে, পরের মানে ওনারই কমেন্টটা শোনো। ঈশানী সম্বন্ধে বলছে ওর হাজব্যান্ডকে খুব একটা শক্ত বা ইন্টেলিজেন্ট মনে হচ্ছে না। ও তাহলে ঈশানী নিজের ব্লগে কোথাও একটা হাজব্যান্ডকেও দেখিয়েছে, খুব ভুল করেছে। হাজব্যান্ডকে এই গন্ডগোল থেকে একদম সরিয়ে রাখা উচিত ছিল, না হলে সে ওই মানুষগুলো থেকে দূরে থাকতো, স্ত্রীকেও সরিয়ে রাখতো। এখন হয়তো ঈশার মধ্যে রিতম আর ঝিমির প্রতি প্রতিশোধ স্পৃহা জাগিয়ে তুলতে চাইছে কিছু বাইরের লোক। ঠিক আছে, আর ছোট বাচ্চা একটা মেয়ে, সেও মানুষ, ওর সাথে ওরা যা করেছে স্বাভাবিক, ওর ভিতরে সেই কি ক্ষোভ থাকবে না? মানে এই দর্শক বন্ধুটি আমার থেকে অনেক বেশি জানেন এদের সম্বন্ধে, পুরো হিস্ট্রিটি জানেন, এনার কথা শুনে বোঝা যাচ্ছে। তো এনার কমেন্টের পরিপ্রেক্ষিতে আমি ব্যাপারটা এক্সপ্লেন করছি। মনে হয় এই ঈশা বলে মেয়েটি কিছু একটা পোস্ট বা কোনো ভিডিও দিয়েছে যেখানে ওর হাজব্যান্ডকে দেখিয়েছে, সেখানে দেখে দর্শক বন্ধুর খুব একটা ইন্টেলিজেন্ট বা শক্তপোক্ত পার্সোনালিটি মনে হয়নি। কারণ আমি যে পয়েন্ট অফ ভিউটা শেয়ার করি, এই দর্শক বন্ধুটি সেই পয়েন্ট অফ ভিউ শেয়ার করেন। উনি যেটা বলছেন যে এই হাজব্যান্ডটাকে খুব একটা শক্ত বা ইন্টেলিজেন্ট বলে মনে হচ্ছে না, না হলে সে দূরে থাকতো, স্ত্রীকেও সরিয়ে থাকতো। এইটা হচ্ছে কি পয়েন্ট। একবার ঘা খেয়েছে, মানে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখে ডরায়, আমার তো এইটাই ধারণা। বুঝতে পারছো তো, মানে কি বলে ওটাকে, দুধ কা জ্বালা হওয়া ছাঁচ ভি ফুঁক ফুঁক কে পিতা হয়, এটা কিন্তু সমস্ত ল্যাঙ্গুয়েজে আছে। একবার এই মেয়েটি যখন এদের
প্রতারণায় নানা রকমভাবে প্রতারিত হয়েছে, আবার সে কেন ওই নোংরায় নামতে যাচ্ছে, সে কেন ওই গণ্ডগোলে পড়তে চাইছে? তার তো এদের সকলের সঙ্গে কাট অফ করে দেওয়া উচিত, কারোর সঙ্গে যোগাযোগ রাখার দরকার নেই। ওয়াইটিতে যদি থাকতেই হয় তো নর্মাল ব্লগিং, নিজের জীবন শেয়ার করো, বা আগে যেরকম ছোট্ট ছোট্ট নির্ভেজাল শর্টস দিতে, খুব মিষ্টি মিষ্টি শর্টস দিত এই মেয়েটি, সেরকম দেওয়া উচিত। দর্শক বন্ধুটি বলছেন এও তো মানুষ, এর সঙ্গে ওরা যা নোংরামো করেছে, স্বাভাবিক ওর মধ্যে সেই ক্ষোভটা থাকবেই, তো সেই ক্ষোভটি জাগিয়ে তুলছে। তার মানে এর পেছনে এবার হাত ধুয়ে পড়েছে, যতদিন না এর সংসারটি ভাঙে, আবার দ্বিতীয়বার, এর নাকি একবার সংসার ভেঙেছে, দ্বিতীয়বার এর সংসারটি ভাঙে, ততক্ষণ এরা ছাড়বে না। কিছু মানুষ রয়েছে, ঠিক আছে। আজ সকালে দেখলাম রিতমের মা রীতিমতো মার খেয়েছে, মুখটা ফুলে আছে, লাল হয়ে আছে, দেখে বোঝা যায় চত্থাপ্পড় মেরেছে বেশ ভালোই। আচ্ছা, রিতমকে কিন্তু অনেকে ইউটিউবের বাইরে শুধু ভিডিও দেখেন বা ওর ঘটনা জানতে পেরে এগিয়ে এসে হেল্প করতে চাইছেন। হ্যাঁ, অনেক সহৃদয় মানুষ থাকে, অনেক সহৃদয় মানুষ থাকে যারা রিতমকে হেল্প করতে চাইছে। লোকে শুধু শুধু পয়সা খরচ করে না। আজকে ওই নোংরা ব্লগারের ভিডিওতে দেখলাম, পুরোটা খুঁটিয়ে দেখি না, দেখলাম সেই কাকু কাকিমা শুধু ট্যুরের টাকা দিয়ে ক্ষান্ত হননি, উনি গিফটও দিয়েছেন। এদের কিন্তু ভদ্রতায় কুলো হলো না যে একটা রিটার্ন গিফট দিই, যে মানুষটা এত দিচ্ছে তাকে একটা শার্ট দিই, বা ওনার স্ত্রীকে একটা চুড়িদারের পিস দিই, বাচ্চা এসছে সঙ্গে তাকে একটা শার্ট কিনে দিই। এদেরও তো পয়সা কম নয়, তাদের কিন্তু মনে হলো না, এরা শুধু নিতে জানে। তো যাই হোক, ইউটিউবের বাইরে এমন অনেক দর্শক আছেন যারা সত্যি সত্যি অ্যাটাচ ফিল করেন এই ইউটিউবের যে ব্লগারগুলো তাদের সঙ্গে। তো এইরকম কিছু মানুষ আছে যারা রিতমের অবস্থা দেখে তাকে হেল্প করতে চাইছেন। আগে থেকেই বারবার বলেছেন ভালো উকিল দেখে হাইকোর্টে যেতে, এটাও বলেছেন তোমার টাকা আছে, তুমি কেন অলসতা করে ভয় পেয়ে যাবে না। ব্যাপারটা হচ্ছে, এই ছেলেটিকে আমিও দেখেছি, এরও লাইভে ঘুরে বেড়ায়, একে তাকে গিয়ে কাঁদুনি গিয়ে কমেন্ট করে আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, তোমরা হেল্প করো। এবং যাকে গিয়ে এই কমেন্টটি করছে সেও কিন্তু সেই ভিডিও মানে এই একই পরামর্শ দিচ্ছে যে তুমি স্টেপ নাও। সেদিকে কিন্তু এই ছেলের কোনো লক্ষ্য নেই। তো এসব ছাড়ো, এটাও বলেছে কন্ট্রোভার্সি বন্ধ করো, পাল্টি কম খাও, আরও নিচে নামবে এরা। বুঝতে পারছো, এইরকমভাবে একে বারবার মানে রিতম বলে ছেলেটিকে সুপরামর্শ দেয়া হয়েছে, কিন্তু ব্যাপারটা ও নিলে তবে তো। আচ্ছা, আরেকটি কমেন্ট পড়ে শোনাই। বারবার ওকে বলা হচ্ছে যে কন্ট্রোভার্সি বন্ধ করো, না হলে এমন নিচে নামবে এরা, টাকাও তখনই এরাই নিয়ে যাবে, হলেও তাই। আচ্ছা, এরপরে ইনি আবার লিখছেন, দিদি চিঙ্কি চাল আর ঝিমি আবার কিন্তু চিট্টুকে ফাঁসাতে চাইছে। আরও দুটো ক্যারেক্টারের নাম বলেছেন। ঝিমি ক্যারেক্টারটিকে আমি চিনি, আর চিঙ্কি ঝাল হচ্ছে এরই মা। তো তারা নাকি চিট্টু বলে আরেকটি ক্যারেক্টার আছে, তাকে ফাঁসাতে চাইছে। ওকে নাকি এরম সংবাদ দেওয়া হয়েছে যে যেহেতু ঝিমির জন্য পাত্র দেখতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে, তাই ও তার বর্তমান প্রেমিকাকে ফেলে যদি চলে আসে ঝিমির কাছে, এইবার তার সাথে অবশ্যই বিয়ে দেওয়া হবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে কাউকে একটা বলা হচ্ছে, আমি ঠিক বুঝছি না কাকে বলা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। যে আরেকবার পড়ি এই জায়গাটা, যে চিট্টুকে নাকি এরকম সংবাদ দেওয়া হয়েছে যে যেহেতু ঝিমির জন্য পাত্র দেখা শুরু করে দিয়েছে ইতিমধ্যে, তাই ও যদি তার বর্তমান প্রেমিকাকে ফেলে চলে আসে ঝিমির কাছে, এইবার তার সাথে অবশ্যই বিয়ে দেওয়া হবে। মানে এইবার ঝিমির ডিভোর্স করিয়ে অন্য একটি কোনো ছেলের সঙ্গে তার বিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। আচ্ছা, এই যে ছেলেটি, এর সঙ্গে ওই ঈশানী বলে মেয়েটির নাকি সম্পর্ক ছিল কিছুদিন, এটিও শোনা গেছে। ঈশানী বলে মেয়েটির বর্তমান যে স্বামী, তিনি তার পাস্ট হিস্ট্রি সব জেনে, তার ডিভোর্স হয়ে গেছে, মাঝখানে একটি ছেলের সাথে সম্পর্ক হয়েছিল, সমস্ত জেনে মেয়েটিকে গ্রহণ করেছেন। মেয়েটির কি উচিত নয় এখন সমস্ত কন্ট্রোভার্সিয়াল অ্যাঙ্গেল থেকে দূরে থেকে নিরাপদে নিশ্চিন্তে ঘর সংসার করা? এবার নিজের পায়ে নিজের কুড়ুল মারবে, পাটি যখন কেটে যাবে তখন কাঁদলে তো কেউ আসবে না দেখতে। তুমি মানুষ এখনো ছিললে না, এত ঘা পাওয়ার পর সবাই ক্যারামের ঘুটির মতো তোমার জীবন নিয়ে রোজগার করে খাবে, কেউ পাশে দাঁড়াবে না। আচ্ছা, মানে এরপরে কমেন্টটা হচ্ছে, আচ্ছা, ঝিমি তার কন্যা ষষ্ঠীতে ভূতের রাজা রেস্টুরেন্টে যেরকম একটা কথা আছে, ওটা পড়ছি না, সে যে গেল, ওই মেজেন্টা পিঙ্ক শাড়ি নাকি চিট্টু ওকে উপহার দিয়েছিল। এই ছেলেটির সঙ্গেও তার মানে এর সম্পর্ক ছিল কিছুদিন আগে।
তারপর আরও অনেক কমেন্ট আছে, আপনাদের আর অত পড়ে শোনাচ্ছি না। তাহলে আমার বক্তব্য এইটাই হচ্ছে এই পুরো ঘটনাটা থেকে। এই টপিকে আমি ভিডিও করতে চাই না, কারণ এই টপিকের গোড়ার কথাগুলো আমি জানি না, রিসেন্ট দেখছি, আমি মাঝখানে ঢুকেছি বা একদম এন্ডে ঢুকেছি। আমার বক্তব্য একটাই, যে নিজের জীবনে অন্য কাউকে ঢুকতে দিও না, সে যতই ওয়েল উইশার হোক। যার যেটুকু কাজ তাকে সেই গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখো। উকিল যদি হয় তার সঙ্গে সিম্পল ওকালতি অবধি কথা বলো। কোনো যদি তুমি এনজিওতে গিয়ে থাকো, এনজিওর যে মানুষটি তোমায় হেল্প করছে তাকে শুধু এই হেল্প পর্যন্ত সীমাবদ্ধ রাখো। তোমার জীবনে প্রতিটি কাজ কি করবে সে যেন ডিসাইড না করে দেয়, না হলে এই অবস্থা হবে। যদি ডাক্তার হয় তাকে ডাক্তারের গণ্ডির ওপর মধ্যে সীমাবদ্ধ রাখো। যদি বিজনেস পার্টনার হয়, বিজনেসের ব্যাপার ছাড়া কোনো কথা নিয়ে তার সঙ্গে আলোচনা করবে না। একটি মানুষকে জীবনের মধ্যে ঢুকতে দিলে সে তো কন্ট্রোলিং পাওয়ার চাইবেই। বেশিরভাগ লোকের মোটোই হচ্ছে যে তো মানুষকে কন্ট্রোল করে, মানে কন্ট্রোল করে আনন্দ পায়। বেশিরভাগ মানুষের মোটো জামা কাপড় নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে, এমনকি সম্পত্তি কেনা বেচা নিয়ে। এইখানে সম্পত্তি কেনা যাবে না, ওইখানে গিয়ে কেন, যেখানে তার নিজের সুবিধা হবে। একবার ভেবে দেখো, সে এখানে বারণ করে ওখানে কেন কিনতে বলছে? ওই জায়গাটা হয়তো ওর জায়গা, ওর জোন। মানে তুমি যখন ওখানে চলে যাবে তোমার ফ্যামিলি থেকে দূর, সেখানে সে সম্পূর্ণভাবে তোমাকে কন্ট্রোল করবে। অনেক কিছু ভেবে কাজ করতে হয়, এবং প্রথমেই বলেছি ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই মেয়েটির প্রতি আমার একটি অনুরোধ, এবং এই মেয়েটিকে আমার একটি সাজেশন, আজকে যখন একটা ভালো ঘর পেয়েছো, বর পেয়েছো, নিজের সুখে স্বচ্ছন্দে সংসার করো, আর কোনো রকম কন্ট্রোভার্সিতে নিজেকে জড়িও না। দর্শক বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় রইলাম। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।